নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এবারের ভিডিও থাকছে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘা ভ্রমণ নিয়ে। কম খরচে যারা দীঘা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি এই ভিডিও হতে চলেছে। আমরা কিভাবে ভ্রমণ করছি, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সমস্ত কিছু নিয়ে থাকছে এবারের ভিডিও। সমুদ্রে এসে ওয়াটার অ্যাক্টিভিটি করবেন না, তা কখনো হয় না। পাচ্ছেন এই যে টয়, এই দেখুন এই ঘোড়া, এই হচ্ছে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘা। আর 1200 টাকা কিলো দাম আছে। বাংলা পার্কে দীঘা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত সমুদ্র সৈকত শহর। এখানকার নীল সমুদ্র, সোনালী বালি, লাল কাঁকড়া, মোহনার দারুণ সুন্দর ভিউ, উত্তাল জলরাশি, ঝাউ গাছের সারি, বিকেলে সমুদ্রের তীরে বসে সমুদ্রকে দেখা, নানান ধরনের খাবার খাওয়া, নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি, কেনাকাটা সহ কর্মব্যস্ত জীবন থেকে দু একদিনের ছুটি পেলেই ঘুরে আসার মতো দারুণ এক জায়গা এই দীঘা। আগের পর্বে আপনারা দেখেছেন নতুন সময়ে কম খরচে একদম খুব তাড়াতাড়ি কলকাতা থেকে দীঘা কিভাবে আসবেন সেই ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। তাহলে কলকাতা থেকে দীঘায় কোন ট্রেনে আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন সব কিছু জানতে পারবেন। দীঘাতে এসে এই হোটেলেই ছিলাম, সমুদ্র থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এই হচ্ছে হোটেলের রুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে হালকা কিছু টিফিন করে বেরিয়ে পড়েছিলাম সি বিচের দিকে। এবারে দীঘা ভ্রমণে এসেছি শুধুমাত্র 2 দিনের ছুটি কাটাতে। সি বিচে যাবার সময় রাস্তার দুধারে সমুদ্রে স্নানের জন্য টি শার্ট, প্যান্ট কিংবা বাচ্চাদের জন্য বল এবং নানান ধরনের খেলনার দোকান দেখতে পাবেন। সঙ্গে পোশাক না আনলে এখান থেকে কম দামে সেগুলো কিনে নিতে পারেন। এছাড়া এখানে পুরুষ ও মহিলাদের জন্য ওয়াশরুম ও চেঞ্জিং রুমও রয়েছে। এই মুহূর্তে নিউ দীঘাতে একবার ভিড়টা দেখুন। বাঙালির ভালোবাসা দীপুদা নামে পরিচিত দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত শুধু বঙ্গবাসীর নয়, সারা ভারতের ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। কলকাতা থেকে খুব বেশি দূরে না হওয়ায় সব বয়সের ভ্রমণ পিপাসুদের কাছে পশ্চিমবঙ্গের এই সমুদ্র সৈকত দীঘা ক্রমশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘা এই মুহূর্তে পুরো জমজমাট। দেখুন চারিদিকের একবার দৃশ্যটা, কত ভিড় রয়েছে। বর্তমানে এই যে দীঘা জায়গাটা দেখতে পাচ্ছেন, অতীতে এই জায়গাটার নাম ছিল বীরকুল। অষ্টাদশ শতকের শেষ ভাগে ব্রিটিশরা এই জায়গাটির সন্ধান পান। তারপর ওয়ারেন হেস্টিংস 1780 সালে বীরকুলকে প্রাচ্যের বাইটস বলে উপাধি দিয়েছিলেন। এরপর 1923 সালে ব্রিটিশ ব্যবসায়ী জন ফ্র্যাঙ্ক স্মিথ এখানে বসতি স্থাপন করেন এবং এখানকার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে এই জায়গাটার নাম বদলে দীঘা দিয়েছিলেন। দীঘার সমুদ্র সৈকতে ছোটবেলা থেকে অনেকবার এসেছি, তবে শেষবার এসেছিলাম 6 বছর আগে, করোনা নামক মহামারীর আগে, অর্থাৎ 2019 সালে। দীর্ঘ এই 6 বছরে আমূল পরিবর্তন ঘটেছে এই সমুদ্র সৈকতের। এরপর 2020 সালে আমফান ঝড়ে এই জায়গার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হলেও কিন্তু বদলায়নি এখানে আসার জন্য পর্যটকদের আকর্ষণ আর ভালোবাসা। বরং সেই ভালোবাসা আর আকর্ষণ আরও যত দিন যাচ্ছে মানুষ ততই বাড়িয়ে তুলেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তার টানেই তো মানুষ বারবার ছুটে আসে একদিন দুদিন
কিংবা উইকেন্ডের ছুটিতে কিংবা সময় পেলেই চলে আসে এই সমস্ত জায়গাগুলোতে। আর এখানকার মানুষের হুল্লোড়, উন্মাদনা সেটা একবার দেখুন, হুল্লোড়টা দেখুন একবার। আমিও স্নান করতে চলে এসেছি, এখন একটু চারদিকটা দেখে নিন আপনারা। আর এখানে মল রয়েছে, সমুদ্রে যারা আসছেন তারা এখান থেকে কিনতে পারেন। আর এখানে ঘোড়াও রয়েছে, ঘোড়ায় চড়ে আপনিও স্মৃতিস্বরূপ কিছু ফটো কিংবা ভিডিও করে রাখতে পারেন। এখানে ঘোড়ার প্রাইস রয়েছে 100 টাকা। এই হচ্ছে রিমোট কন্ট্রোল কার, দেখুন। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তাদের বিনোদনের জন্য এই ধরনের গাড়িও রয়েছে। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনের সঙ্গে এসে এইরকম গ্রুপ কিন্তু ফটো অবশ্যই রাখে। আর এখানে অনেক ফটোগ্রাফারও রয়েছে, পারলে আপনারা তাদের থেকে ফটোও তুলে রাখতে পারেন। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে কিংবা কোলে চড়ে কিংবা কলেজে পড়ার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে সেই যে শুরু, কিংবা বিয়ের পর জীবন সঙ্গিনীর সঙ্গে এই হানিমুনে আসা, পাড়ার ক্লাব থেকে বাসে করে হোক কিংবা ট্রেনে করে, কিংবা পাড়ার বন্ধু বান্ধব তাদের সঙ্গে সকলে মিলে বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা অনেকেই দীঘা এসেছেন। আর দীঘার এই যে সৌন্দর্য, এই যে প্রাকৃতিক দৃশ্য, তা কোনোদিন বদলায়নি। দীঘা তার প্রাকৃতিক সৌন্দর্যে বারবার সকলকে মুগ্ধ করেছে। দীঘার সমুদ্রে এসে ওয়াটার অ্যাক্টিভিটি করবেন না তা কখনো হয় না। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন। এই দেখুন ওয়াটার অ্যাক্টিভিটিগুলো। এখানে রয়েছে প্যারাগ্লাইডিং করতে পারবেন, যেটাতে আমি গোয়াতে গিয়ে করেছিলাম। এছাড়া জেমিনি স্পিড বোট রয়েছে, তারপরে রয়েছে বাম্পি রাইডও আমি করেছি গোয়াতে গিয়ে। এরপর ওয়াটার জেট কি, এটাও করেছিলাম। এছাড়া রয়েছে চেয়ার বোর্ড, এটা একটা নতুন। আর বানানা বোর্ড রাইড, এটাও আমি করেছিলাম গোয়াতে গিয়ে। এবারে এখানকার রেটগুলো একটু দেখে নিন। আর এগুলো হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে তবেই কিন্তু জলে নামানো হয় প্রত্যেককে। এটা হচ্ছে রিঙ্গো বোট, স্পিড বোটে করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়। সমুদ্রতে বেশ কিছুক্ষণ দারুণ আনন্দ আর হই হুল্লোড় করে স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে হোটেলের পথে রওনা দিলাম। যাবার সময় রাস্তার ধারে প্রচুর খাবারের হোটেল, রেস্টুরেন্ট দেখতে পাবেন। পছন্দ মতো ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারটা কম দামে এখান থেকে সেরেও নিতে পারেন। আজকে ওল চিংড়ি মালাইকারি আছে, নবরত্ন আলু পোস্ত, সরু ফাইন বাঁশকাঠি চাল, সোনামুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, পাঁপড় 70 টাকা দিয়ে। মাছ খেলে রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, ভেটকি, পাবদা, পার্সে, গলদা চিংড়ি, কাঁকড়া, চিকেন, মটন, বিরিয়ানি, ফ্রাইড রাইস। কচুরি, আলু পরোটা, ধোসা, ইডলি, পেটাই পরোটা, লাচ্ছা পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, অমলেট, পোচ, সব রকম সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ ইন্ডিয়ান। আর রুটির মধ্যে প্লেন রুটি, রুমালি, আর রাত্রে আমাদের তন্দুরি হয়, তন্দুরি রুটি, নান, কুলচা, মশলা কুলচা, বিরিয়ানি মানে বিরিয়ানিও ঠিক আছে। আর ফাইন বাঁশকাঠি চালের ভাত, সোনামুখের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, 2 রকম সবজি, স্যালাড, আলু ভাজা। ভরপেট খাবেন 70 টাকা করে। মাছ খেলে রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, ভেটকি, চিংড়ি, পাবদা, পার্সে, চিকেন, মটন, ক্র্যাব। আপনার রাত্রে আপনার আটা রুটি, রুমালি রুটি, তান্দুর রুটি, বাটার নান, গার্লিক নান, জিরা নান, মশলা কুলচা, অনিয়ন কুলচা। রামকৃষ্ণ হোটেল, নিউ দীঘার উপরে একটাই নাম, বিচ ভিউ অপোজিটের সাইডে বিগ চিকেনের পিছনে রামকৃষ্ণ হোটেল। দীঘাতে এসে যারা সিঙ্গেল আসছেন কিংবা হোটেলে থেকে খাবার খেতে চাইছেন, তাদের জন্য কম খরচে একদম সুস্বাদু খাবার পাবেন এই হোটেল আপ্যায়নে। আসবেন, আপনারা তো শুনলেন কত কম দামে এখানে সুস্বাদু খাবারগুলো পাবেন, এবং প্রত্যেকটাই আনলিমিটেড। এটা বলছে যে 70 টাকায় যে আপনাদের থালি বলল সেটা আপনারা পাবেন পুরোটাই আনলিমিটেড। তাহলে আসবেন আর এসে নিজেরাই যাচাই করে নেবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে বিকেলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আর এদিকে হচ্ছে অমরাবতী পার্ক আর জাহাজ বাড়ি, আর এই হচ্ছে
দীঘা স্টেশন। দীঘা স্টেশনের একদম বাঁদিকেই রয়েছে জগন্নাথ মন্দির। চলুন সেদিকেই যাওয়া যাক। অমরাবতী পার্ক কিংবা বিখ্যাত জাহাজবাড়ি থেকে এই যে জগন্নাথ মন্দিরের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন কিংবা টোটোতেও আসতে পারেন। টোটোতে জনপ্রতি খরচ পড়বে 10 টাকা আর রিজার্ভে 50 টাকা। এই মুহূর্তে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এখান থেকে মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ভিতরে প্রবেশের আগে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এগুলো হচ্ছে জুতো এবং ব্যাগ রাখার জায়গা। এখন আমরা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম দারুণ সুন্দর জগন্নাথ মন্দিরটিকে। দীঘা ভ্রমণের সাইট সিনের এটা বর্তমানে অন্যতম নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি দীঘা জগন্নাথ মন্দিরে, যা আনুষ্ঠানিকভাবে দীঘা জগন্নাথ ধাম নামে পরিচিত। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে আপনার মন চাইলে ইচ্ছা হলে মন্দির কর্তৃপক্ষকে অনুদান দিতে পারেন। 22 একর জমির উপর প্রায় 250 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি গড়ে উঠেছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এরপর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা বন্ধ থাকার পর আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। 2022 সালের মে মাসে এই মন্দিরটির কাজ শুরু হয়। এরপর দীর্ঘ 3 বছর পর 2025 সালের 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে উদ্বোধনের পর মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাতের আলোয় কত সুন্দর লাগছে দেখুন একবার চারিদিকটা। দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের 4টি দরজা রয়েছে, যথা সিংহদ্বার। সিংহদ্বারের বিপরীতেই রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তরে রয়েছে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে প্রবেশ করলেই দেখতে পাবেন কালো রঙের 34 ফুট লম্বা আর 18 মুখী অরুণ স্তম্ভ। দেখতে পাচ্ছেন সেই স্তম্ভটা। চলুন এগিয়ে যাই, আরো সামনে থেকে আপনাদের সেটাই দেখাই। এটা হলো অরুণ স্তম্ভ, 34 ফুট লম্বা আর 18 মুখ রয়েছে এটার মধ্যে, সেটা আপনাদের দেখাই। দেখুন একবার। কালো পাথরের 18 মুখী অরুণ স্তম্ভটি সূর্য দেবতার সারথি অরুণের প্রতীক, যা আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্য বহন করে। এই স্তম্ভটি নির্দেশ করে যে জগন্নাথের দর্শনের আগে নিজের অহংকার দূর করে ভক্তি ও বিনয়ের সাথে প্রবেশ করা উচিত। অরুণ হলেন সূর্যদেবের সারথি, যিনি ভোরবেলার অন্ধকার দূর করে আলো নিয়ে আসেন। এটি জীবনের অগ্রতা দূর করে জ্ঞানের আলো প্রাপ্তির প্রতীক। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ রয়েছে। এখানে ভোগ মন্দিরে 4টি দরজাও রয়েছে। 16টি স্তম্ভের উপর তৈরি হয়েছে নাট মন্দির। নাট মন্দিরের পর 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা অধিষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সন্ধ্যা আরতি হচ্ছে, দেখুন একবার। সম্পুরা ঘরানায় রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে পুরো মন্দিরটি। মন্দির নির্মাণের কাজে যুক্ত ছিল রাজস্থানের 800 জন দক্ষ কারিগর। তাদের দক্ষতা, সূক্ষ্ম হাতের ছোঁয়ায় আর দারুণ সুন্দর পরিকল্পনায় গড়ে উঠেছে এই সুন্দর জগন্নাথ মন্দিরটি। এই মন্দির নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে, অনেক রাজনৈতিক কুটকাচালি থাকতেই পারে। এই মন্দির যদি রাজ্য এবং দেশের পর্যটন কিংবা অর্থনীতিতে জোয়ার আনে তাতে অসুবিধে কী? কিছু লোকের যদি কর্মসংস্থান হয় তাহলে ক্ষতি কী? টোটো চালক থেকে ফুল বিক্রেতা, জুতো পাহারা দেওয়া মানুষটা থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা না হয় একটু
স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, তাতে মন্দ কি? পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য আলাদা, দীঘার জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য আর এক। পুরীর জগন্নাথ মন্দির আপনারা দর্শন করুন, আর আমাদের রাজ্যের দীঘার জগন্নাথ মন্দিরও দর্শন করুন। অযোধ্যার রাম মন্দির হোক কিংবা জগন্নাথ মন্দির, ঠাকুর দেবতাদের রাজনীতির আঙিনায় না এনে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসায় নিজের অগ্রতা আর অন্ধকারকে দূর করে ঈশ্বরের সাধনা করাই ভালো। ঈশ্বর থাকুক মানুষের মধ্যে, কোনো রাজনীতির মঞ্চে নয়। আমাদের রাজ্য হোক কিংবা দেশে, কিংবা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে, মন্দির, মসজিদ, গির্জা কিংবা গুরুদুয়ারগুলো যে যা ধর্মাবলম্বী মানুষের কাছে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার কেন্দ্র হিসাবে থেকে যাক। ঈশ্বর, আল্লাহ কিংবা গড এরা থাকুক সকলের হৃদয়ে, সকলের উপরে। দীঘাতে এসে প্রথম দিনের সন্ধ্যাটা বেশ কিছুটা সময় এখানেই কাটিয়ে দিলাম। এরপর দ্বিতীয় দিন একদম ভোরবেলাতে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম মোহনা, শঙ্করপুর সহ কয়েকটা জায়গা ঘুরে দেখতে। দীঘাতে এসে কী কী সাইট সিন করবেন আর গাড়িতে যেতে কোথায় কত টাকা লাগবে সেই রেট চার্টটা একবার দেখে নিন, পারলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। গাড়ি বুকিং করবার সময় কোথায় কোথায় যাবেন সেটা নিজেদের পছন্দ অনুযায়ী ঠিক করে নেবেন, আর অবশ্যই ভাড়া নিয়ে বার্গেনিং করে নেবেন। আমরা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। যাবার পথে গতকাল সন্ধ্যায় দেখা জগন্নাথ মন্দিরকে আরও একবার দেখে নিলাম। জগন্নাথ দেবকে প্রণাম করে সকালটা আর আমাদের সাইট সিনটাও দারুণভাবে শুরু হলো। নিউ দীঘা সি বিচ থেকে মোহনা পর্যন্ত দূরত্ব প্রায় 5 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। মোহনাতে যাবার পথে এই দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব মাছের ট্রাক। মৎস্যজীবী যারা রয়েছেন তারা রাতের বেলা মাছ ধরার পরে এখানে এসে সব ট্রান্সপোর্টের জন্য রয়েছে। ট্রান্সপোর্ট এটা একটা জায়গা, মাছ এখান থেকে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, আরও একটা নতুন দিন, আরও নতুন সকাল। আর নতুন দিন আর নতুন সকাল মানেই নতুন একটা ডেস্টিনেশন। এই মুহূর্তে দীঘার মোহনাতে দাঁড়িয়ে রয়েছি, আর সময় ঘড়ি বলছে সকাল 6:40। আর চারিদিকে মানুষজনদের যে কোলাহল, উৎসাহ, ভিড় সব কিছুই আপনাদের দেখাই, দেখুন একবার। চলুন আস্তে আস্তে যাওয়া যাক দীঘার মোহনার দিকে। এই দেখুন সকাল সকাল কত মানুষ চলে এসেছে এই মোহনাতে, বেশ ভিড় রয়েছে। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সূর্যোদয়টা দেখুন একবার, কি অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে দীঘার মোহনা, দেখুন একবার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর তার রূপটা, কি ভীষণ সুন্দর এই দৃশ্য। আপনারা দীঘা ভ্রমণ করতে এলে অবশ্যই সকালের দিকে মোহনায় আসবেন, তাহলে সূর্যোদয় এবং মৎস্যজীবীদের যে ব্যস্ততা, চারিদিকের এই যে প্রাকৃতিক সৌন্দর্য সবটাই উপভোগ করতে পারবেন। এখানে দুটি নদী, প্রধানত চম্পা নদী এবং সুবর্ণরেখার একটি শাখা নদী বীরকুল এই মোহনাতে এসে মিশেছে, কিন্তু সময়ের সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। মূলত চম্পা নদী এখানে বর্তমানে মোহনাতে মিশেছে, আর সূর্যাস্ত ও সূর্যোদয়ের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এই জায়গাটা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ মৎস্য নিলাম কেন্দ্র। এখান থেকে বিভিন্ন রাজ্যে সামুদ্রিক মাছ রপ্তানি করা হয়। এটা হলো দীঘা মোহনার মাছের বাজার। সমুদ্র থেকে মাছ তুলে আনার পর এখানেই বিক্রি হয়। এখান থেকে আপনারা মাছ কিনতেও পারেন। সামুদ্রিক কাঁকড়া, গলদা চিংড়ি, ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শুকনো মাছ। পমপ্লেটগুলো দেখুন একবার, ভীষণ বড় সাইজের।
ওখানে ছোট সাইজেরও রয়েছে। কাঁকড়াগুলো দেখুন একবার, কি অপূর্ব সুন্দর। এগুলো হচ্ছে রানী পমপ্লেট, দেখুন একবার, আমি এই প্রথমবার দেখলাম। আর অনেকটা বড় সাইজের, জানি না এর থেকে বড় সাইজের হয় কি না। এখন ইলিশ দেখুন কত বড় সাইজের, আর 1200 টাকা কিলো। দীঘার মোহনা দেখবার পর এরপর আমরা চললাম দীঘা মোহনা থেকে 10 কিলোমিটার দূরে শঙ্করপুরে। যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। সমুদ্রের ধার দিয়ে দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। দেখতে দেখতে এখন চলে এসেছি শঙ্করপুরে। শঙ্করপুর মূলত নির্জন ও শান্ত সমুদ্র সৈকত এবং মৎস্য বন্দরের জন্য বিখ্যাত। এই জায়গাটি থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্তের দারুণ সুন্দর ভিউ দেখা যায়। পর্যটকদের কাছে এই জায়গাটিও উইকেন্ডের ডেস্টিনেশন হিসাবে বেশ জনপ্রিয়। শঙ্করপুর দীঘার যমজ শহর বা টোয়াইন সিটি নামেও পরিচিত। দীঘার তুলনায় এইখানে ভিড় অবশ্য কম এবং শান্ত পরিবেশ। যারা প্রকৃতিপ্রেমী হন, প্রাকৃতিক সৌন্দর্য খুব সামনে থেকে উপভোগ করতে চান, যারা নির্জনতা পছন্দ করেন, যারা উইকেন্ডের ছুটিতে এসে নিজেদের মতো করে সময়টা কাটাতে চান, আমার মতো যারা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। এছাড়া এই জায়গাটা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান মৎস্য বন্দর। এখানেও মোহনার মতো ভোরবেলায় মৎস্যজীবীরা মাছ ধরার ট্রলার নিয়ে ফিরে আসে, সেই দৃশ্যও ভীষণ সুন্দর। দীঘা ভ্রমণ করতে এলে বেশিরভাগ মানুষেরাই ওল্ড দীঘা কিংবা নিউ দীঘার আশেপাশের কয়েকটা জায়গা থেকেই ফিরে যান, কিন্তু আমি বলবো এই সমস্ত জায়গাগুলোর বাইরেও অন্য এক দীঘা রয়েছে। দীঘার সমুদ্র সৈকতকে উপভোগ করতে গেলে শঙ্করপুর, তাজপুর এই সমস্ত জায়গাগুলো অবশ্যই যাওয়া উচিত। সমুদ্রের সৌন্দর্যতা এখানে অন্য রূপে আপনাকে মুগ্ধ করবে। তাই এবারে আমার প্ল্যানেই ছিল চেনা জায়গাগুলোর বাইরে বেরিয়ে একটু অন্য ধরনের দীঘাকে দুদিনের ছুটিতে দারুণভাবে উপভোগ করব। শঙ্করপুরে বেশ কিছুটা সময় কাটানোর পর এরপর নায়কালী ব্রিজ ধরে এগিয়ে চললাম হোটেলের পথে। যাবার সময় দেখে নিলাম নায়কালী মন্দিরটিও। এখন আমরা প্রবেশ করেছি দীঘার শঙ্করপুর থেকে ফেরার পথে নায়কালী মন্দিরের মধ্যে। এটা একটা কালী মন্দির, প্রায় 300 বছরের প্রাচীন এই নায়কালী মন্দিরটি। এই হচ্ছে চারিদিকের পরিবেশটা। সামনে একটা ছোট জলাশয় করা রয়েছে, কিছু পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। শোনা যায় বহুকাল আগে একবার মৎস্যজীবীদের একটি নৌকা মাছ ধরতে যাবার পথে শঙ্করপুর মোহনায় প্রবল ঝড়ের মুখে পড়ে। বিপদে পড়ে মা কালীকে স্মরণ করেছিলেন মৎস্যজীবীরা। কথিত আছে এরপরেই তারা আশ্চর্যজনকভাবে নৌকাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন। তারপর দেবী নৌকার মাঝিকে স্বপ্নাদেশ দেন, এখানেই আমার প্রতিষ্ঠা কর আর এখানেই পুজো কর। সেই স্বপ্নাদেশ অনুযায়ী মাঝি এই জঙ্গলময় এলাকার খড়ের চালা দেওয়া মাটির ঘরে মা কালীকে প্রতিষ্ঠা করেন। সময়ের কালক্রমে এখন এই সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে। বলা যেতে পারে দীঘা ভ্রমণের এটা একটা অবিট জায়গা। শঙ্করপুর বেড়াতে এলে আপনারাও এই মন্দিরে ঘুরে যেতে পারেন। ছোট নৌকার উপর পাথরের কালী মূর্তির অধিষ্ঠান হয়েছে। এখানে দুর্গা ও কালী একসঙ্গে পূজিতা হন। এরপর আবার আসার সেই সুন্দর রাস্তা ধরে ফিরে চললাম হোটেলের পথে। হোটেলে যাবার আগে হোটেলের একদম সামনে নিউ দীঘায় এসে সবজি, মাছ এবং মাংসের বাজার থেকে কিছু সবজি সঙ্গে কিছু মাছ ও মাংস কিনে নিলাম। এক্ষেত্রে বলে রাখি, আমরা এবারে হোটেল থেকে খাবার খাচ্ছি না, নিজেরা রান্না করেই খাচ্ছি। এরপর হোটেলে পৌঁছে হালকা টিফিন করে ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম সমুদ্রে স্নান করতে। সময় যত বাড়ছে সমুদ্রে স্নানের জন্যে মানুষের ভিড় ততই বাড়ছে। বেশ কিছুক্ষণ সমুদ্রে থাকার পর স্নান সেরে হোটেলে এসে লাঞ্চটাও সেরে নিলাম।
এরপর বিকেলে চলে গিয়েছিলাম অমরাবতী পার্কে। এই মুহূর্তে আমরা চলে এসেছি অমরাবতী পার্কে, দীঘা ভ্রমণের আর একটা সাইট সিন। আর এটা হচ্ছে অমরাবতী পার্ক। চলুন আগে টিকিটটা কাটা যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। পার্কের প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা জনপ্রতি। 5 বছরের ওপরে পুরো ভাড়া লাগবে। আর এই টিকিট কাটা হয়ে গেছে। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। এটা একটা বিনোদন পার্ক। এখানে টয় ট্রেন, প্যাডেল বোটিং, দোলনা, এছাড়া বাচ্চাদের বিভিন্ন কার্টুনের ক্যারেক্টারগুলোর মডেলও এখানে রয়েছে। এই যে টয় ট্রেন রয়েছে, যাদের পায়ের সমস্যা রয়েছে কিংবা একটু বয়স হয়েছে তারা কিন্তু এই টয় ট্রেনে করে সমস্ত অমরাবতী পার্কটা ঘুরে দেখতে পারেন। যারা রোপওয়ে উঠবেন এই অমরাবতী পার্কে এসে তাদের জন্য এটা টিকিট কাউন্টার রয়েছে। 12 বছরের উপরে যাদের বয়স তাদের হচ্ছে 100 টাকা। 3 বছর থেকে 12 বছর বয়স যাদের তাদের জন্য 65 টাকা। আর 3 বছরের কম কোনো ভাড়া লাগছে না। সেটা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য, যারাই আসুক না কেন তাদের ভালো লাগবে। কারণ এখানে রয়েছে রোপওয়ে, এখানে রয়েছে বোটিং সিস্টেম, এছাড়া বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ। তাই অমরাবতী পার্ক দীঘার সাইট সিনের একটা অন্যতম জায়গা। চারিদিকটা বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর একটা টোটো ভাড়া করে চলে এলাম নিউ দীঘা থেকে সোজা ওল্ড দীঘাতে। দার্জিলিং, সিমলা, মানালি, গ্যাংটক কিংবা কাশ্মীর সহ পাহাড়ি এলাকাতে যেমন সন্ধ্যায় ম্যাল রোডে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে, ঠিক তেমনই সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওল্ড দীঘার এই বিশ্ববাংলা পার্কের পুরো জায়গাটা জমজমাট হয়ে ওঠে। নিউ দীঘা যেরকম সকালে স্নানের জন্য বিখ্যাত, আর ওল্ড দীঘা তার উল্টোটা। বিকেল হওয়ার সাথে সাথেই সন্ধ্যা এবং সারা রাত এখানে জমজমাটটা দেখুন। এই মুহূর্তে চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্কে। এই হচ্ছে ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্কের মূল প্রবেশদ্বার। সন্ধ্যা হওয়ার সাথে সাথে চারিদিকটা সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। দারুণ লাগে কিন্তু এই দৃশ্যটা। বিভিন্ন খাবারের দোকান, ঘর সাজাবার বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে খেলনার দোকান সহ বিভিন্ন বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসে। সমুদ্রের পাড়ে বসে বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রিয়জন কিংবা পরিবার পরিজন সকলেই সন্ধ্যার সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে সমুদ্রের ফুরফুরে হিমেল বাতাসে দারুণ সুন্দর এক পরিবেশে হই হুল্লোড়, আনন্দ আর মজা করে সন্ধ্যাটা কাটাতে পারেন। সমুদ্রের তীরে বসে আমরাও মজা আর গল্প করতে করতে সন্ধ্যাটা উপভোগ করলাম। এবারে গল্পের ইতি টানার পালা, এবারে বাড়ি ফেরার পালা।
আবারও কর্মব্যস্ত জীবনে ফেরা। তাই খুব ভোরে উঠে দারুণ সুন্দর একটা সূর্যোদয়ের সাক্ষী থাকতে শেষ দিনে চলে গিয়েছিলাম সমুদ্রের তীরে। সোনালি আলোয় চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন একবার। এ দৃশ্য মন ভালো করার দৃশ্য। হাতের ছোঁয়াতেই প্রকৃতির এই সৌন্দর্যকে স্মৃতিতে সযত্নে ধরে রাখলাম। এদিকে চোখে পড়ল সারা রাত মাছ ধরার পর কিছু মৎস্যজীবীদের তীরে ফিরে এসে তাদেরও ব্যস্ততা। আমি তমাল, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের প্রিয় ইউটিউব ভ্রমণ সংক্রান্ত চ্যানেল ট্রাভেল উইথ তমাল। দীঘা ভ্রমণের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভ্রমণ সংক্রান্ত এই ধরনের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দীঘায় আসবেন। টাটা। ভালো থাকুক এখানকার মৎস্যজীবীরা, এখানকার মানুষেরা, এখানকার পরিবেশ আর সৌন্দর্য। বাঙালির ভালো লাগা আর ভালোবাসার জায়গা দীঘা পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠুক এই কামনা করে আবার আসিব ফিরে এই সমুদ্রের তীরে, কিংবা আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো, এই বলে দুদিনের ছুটিতে এসে দারুণ সুন্দর কিছু সময়, মুহূর্ত আর চারিদিকের সৌন্দর্য দেখে এবারের মতো দীঘাকে বিদায় জানালাম।